ছাত্রীরা, আজ আমি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্রবণ অধ্যায়ের কেলাস ও কেলাসন পড়াবো। আমরা জানি পদার্থ তিন রকমের, তাই তো? কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। এখন যে সমস্ত কঠিন পদার্থ আমরা আমাদের চারপাশে দেখে থাকি, তাদের মধ্যে কিছু কিছু কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে, আর কিছু কিছু কঠিন পদার্থের কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে না। যেমন কাঁচ, চুন, পিচ, তারপরে মোম, রবার, প্লাস্টিক, এই ধরনের কঠিন পদার্থের নির্দিষ্ট জ্যামিতিক আকারও থাকে না, আর কোনো নির্দিষ্ট গলনাঙ্কও থাকে না। কারণ হচ্ছে কি, যে এই সমস্ত পদার্থগুলোর গঠনকারী যে কণা, সেগুলো অণু, পরমাণু বা আয়ন যাই বলো না কেন, সেগুলো সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে না। এদেরকে বলা হয় অনিয়তাকার কঠিন পদার্থ বা অ্যামরফাস সলিডস। অর্থাৎ গঠনকারী কণাগুলো, কোনো কঠিন পদার্থের যে উপাদান কণিকাগুলো রয়েছে, দ্যাট ইজ অণু, পরমাণু বা আয়ন, তাদের বিন্যাসের শৃঙ্খলতা অনুযায়ী কঠিন পদার্থকে দুভাগে ভাগ করা যায়। ঠিক আছে? এরা কি কি না, একটা হচ্ছে কঠিন কেলাসাকার কঠিন পদার্থ, আর একটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। তা অনিয়তাকার কঠিন পদার্থগুলো কি, সে তো বললাম যে কাঁচ, চুন, পিচ, মোম, রবার, এগুলো এদের কোনো নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট জ্যামিতিক আকার নেই, গলনাঙ্কও নির্দিষ্ট নয়, আর এদের গঠনকারী কণাগুলি সুনির্দিষ্টভাবে সজ্জিতও থাকে না। তাহলে এর বিপরীতটা কি? নিশ্চয়ই সেই ধরনের পদার্থ যাদের জ্যামিতিক আকার নির্দিষ্ট এবং গলনাঙ্ক নির্দিষ্ট। হ্যাঁ, ঠিকই ধরেছ। কেলাসাকার কঠিন পদার্থ হলো, বা কেলাসাকার বা নিয়তাকার কঠিন পদার্থ যাই বলা হোক না কেন, তারা হচ্ছে, তাদের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকে, গলনাঙ্কও নির্দিষ্ট এবং গঠনকারী কণাগুলিও সুনির্দিষ্ট এবং সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে। কেমন? এদের উদাহরণ কি না, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, চিনি, তারপরে হিরে, গ্রাফাইট, নীল ভিট্রিয়াল প্রভৃতি। ঠিক আছে? তাহলে সংজ্ঞা কি না, কেলাসাকার কঠিন পদার্থ বা কেলাস, যাই এই কেলাসাকার কঠিন পদার্থের থেকে আমরা যে টার্মটা পাচ্ছি সেটা হচ্ছে কেলাস। কেলাস কি না, কেলাস হলো সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং সুনির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, যার সকল অংশে গঠনকারী যে কণাগুলি, অণু, পরমাণু বা আয়ন, সেগুলো সুসমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। কেমন? তাহলে কেলাসের কি কি বৈশিষ্ট্য রয়েছে না, কেলাসের একটি সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, তার সেটা তো অবশ্যই একটি সমসত্ব কঠিন পদার্থ হবে, যেটা একটা নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ থাকবে, এবং এর যে উপাদান কণিকাগুলি, অণু, পরমাণু বা আয়ন, তা সেগুলো সুসমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকবে। এগুলো হলো সবই কেলাসের বৈশিষ্ট্য। অর্থাৎ কোনো পদার্থ কেলাসাকার কিনা সেটা আমরা এইভাবে বলতে পারি। এইবার কেলাসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অনার্দ্র কেলাস আর একটা হচ্ছে শোধক কেলাস। ঠিক আছে? অনার্দ্র কেলাস কাকে বলছে না, কিছু কিছু কঠিন পদার্থ রয়েছে যাদের কেলাসে কোনো জলের অণু থাকে না। ঠিক আছে? এদেরকেই অনার্দ্র কেলাস বা অ্যানহাইড্রাস ক্রিস্টাল বলা হয়। উদাহরণ কি না, হীরক, গ্রাফাইট, সোডিয়াম ক্লোরাইড প্রভৃতি। আর শোধক কেলাস কারা না, কতকগুলি কেলাস যখন সম্পৃক্ত দ্রবণ থেকে তৈরি হয়, তখন তাদের প্রত্যেকটি অণুর সাথে নির্দিষ্ট সংখ্যক জলের অণু যুক্ত থাকে। এদেরকেই শোধক কেলাস বলা হয়। আই রিপিট, এই শোধক কেলাসটা একটু ভালো করে শোনো। কি বলা হচ্ছে না,
কতগুলি কেলাস যখন সম্পৃক্ত দ্রবণ থেকে তৈরি হয়, এই যে কেলাস তৈরি হওয়ার পদ্ধতি তাকেই বলা হয় কেলাসন। আমি আজকেই তোমাদের সেটা একটু বাদেই পড়াবো। যখন এই কেলাসন পদ্ধতিতে কেলাস তৈরি হয়, মানে কেলাস তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হয় কেলাসন। সেই কেলাসন তৈরি হওয়ার কেলাসন প্রক্রিয়ায় কেলাস তৈরি হওয়ার সময় কখনো কখনো কোনো কোনো কেলাসের ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি অণুর সঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যক জলের অণু যুক্ত হয়। ঠিক আছে, তখন এই ধরনের কেলাসকে শোধক কেলাস বলা হয় বা হাইড্রেটেড ক্রিস্টাল বলা হয়। এবার কি বললাম কথাটা, না নির্দিষ্ট সংখ্যক জলের অণু যুক্ত থাকে। যেমন উদাহরণে দেখো বলা হয়েছে ব্লু ভিট্রিয়াল। ব্লু ভিট্রিয়ালের সংকেত কি জানো? CuSO4 5H2O। এই ব্লু ভিট্রিয়ালকে আমরা সবাই চিনি কিন্তু তুঁতে নামে, আর এর রাসায়নিক নাম কি বলা হয়? কপার সালফেট। CuSO4, কিন্তু এই কপার সালফেটের প্রত্যেকটি কেলাসে কিন্তু 5 অণু করে জল থাকে, একে বলা হয় কেলাস জল। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে উদাহরণ দিয়েছি শোধক কেলাসের, হচ্ছে গ্রিন ভিট্রিয়াল। গ্রিন ভিট্রিয়াল হচ্ছে ফেরাস সালফেট, আর ফেরাস সালফেটের প্রত্যেকটি অণুর সঙ্গে জানো কত অণু করে জল থাকে? 7 অণু করে জল থাকে, তাই গ্রিন ভিট্রিয়ালের সংকেত হচ্ছে FeSO4 7H2O। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা অনিয়তকার যে কঠিন পদার্থ সেগুলো তো কাকে বলে আগেই বলেছি, যে যে সমস্ত কঠিন পদার্থ যাদের আকার বা ও গলনাঙ্ক নির্দিষ্ট নয় এবং যাদের গঠনকারী কণাগুলি অণু, পরমাণু বা আয়ন সেগুলো সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে না। ঠিক আছে, যেমন কাঁচ, চুন, পিচ, মোম, রাবার প্রভৃতি। এরপর কেলাস জলটা আমরা পড়ব। কেলাস জল কি আমি আগেই বলেছি, কোনো কোনো কঠিন পদার্থের অণু ও জলীয় দ্রবণ থেকে কেলাস গঠনের সময় কি হয়? এক বা একাধিক নির্দিষ্ট সংখ্যক জলের অণুর সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে কেলাসে পরিণত হয়। আর কেলাস গঠনে কিন্তু এই কেলাস জলটা অত্যন্ত প্রয়োজনীয় একটি অংশরূপে উপস্থিত থাকে। ঠিক আছে, কারণ এটা কেলাসের নির্দিষ্ট গঠন এবং বর্ণ প্রদানকারী কিন্তু। আর এই নির্দিষ্ট সংখ্যক জলের অণুকে কি বলা হচ্ছে? কেলাস জল বলা হচ্ছে। যেমন বললাম যে তুঁতের কেলাস কপার সালফেট CuSO4 5H2O, অর্থাৎ প্রতি একক CuSO4 এর সাথে কত অণু কেলাস জল রয়েছে? না 5 অণু কেলাস জল রয়েছে। এখানে আমি একটা পরীক্ষার কথা উল্লেখ করতে চাই। একটি টেস্ট টিউবের মধ্যে যদি খানিকটা তুঁতের কেলাস নিয়ে তাকে উত্তপ্ত করা যায়, তখন চোখের সামনে দেখতে পাওয়া যায় যে ওই তুঁতের যে নীল রংটা সেটা সাদা হয়ে গেল, আর টেস্ট টিউবের ওপরে ভেতরের কাঁচের গায়ে কি হয়? ছোট 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 জলকণা দেখতে পাওয়া যায়। এরপর টেস্ট টিউবটাকে ঠান্ডা করা যদি হয়, করে তারপর তার মধ্যে যদি খানিকটা জল ঢালা হয়, পাতিত জল ধরো ঢালা হলো, দেখতে পাবে যে ওই সাদা যে বর্ণ হয়ে গিয়েছিল কঠিনটা, সেটা আবার নীল রঙে হয়ে গেছে। এর মানেটা কি বলতো? যখন এই তুঁতেকে উত্তপ্ত করা হচ্ছিল তখন এই যে প্রত্যেকটি তুঁতের অণুতে যে 5 তুঁতের কেলাসে যে 5 অণু করে জল রয়েছে, কেলাস জল রয়েছে, সেই জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছিল, আর সেটাই টেস্ট টিউবের ভেতরে কাঁচের গায়ে জলকণা রূপে দেখতে পাওয়া যাচ্ছিল। এরপর টেস্ট টিউবটাকে ঠান্ডা করতে হবে, না হলে তো কাঁচের জিনিস অতএব ফেটে যেতে পারে। টেস্ট টিউবকে ঠান্ডা করার পর তার মধ্যে পাতিত জল দিলে দেখা যাবে কি ওই কেলাস জল আবার ফেরত পেয়ে তুঁতের কেলাস আবার তার আগে নীলবর্ণ ধারণ করেছে। অর্থাৎ কোনো কেলাসের গঠন এবং বর্ণের ক্ষেত্রে, অর্থাৎ কেলাসের বৈশিষ্ট্য দেওয়ার ক্ষেত্রে কিন্তু কেলাস জলের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরপর আমরা পড়ব কেলাসন। কেলাসন কাকে বলে? না, এক কথায় বলতে গেলে কেলাস প্রস্তুত করার যে পদ্ধতি তাকেই কেলাসন বলে। খুব সহজভাবে বলতে গেলে কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ বা গলিত অবস্থা থেকে শীতলীকরণ দ্বারা অথবা ঊর্ধ্বপাতনের দ্বারা কেলাস গঠন করার যে প্রক্রিয়া তাকেই কেলাসন বলা হয়। কিন্তু একটু যদি ডিটেলে আমরা আলোচনা করি
তাহলে কি বলা যেতে পারে না, বিভিন্ন কেলাস তৈরি করার পদ্ধতি কিন্তু বিভিন্ন। যেমন পটাশিয়াম নাইট্রেটের অসম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বাষ্পীভবন, তারপর সালফারের ক্ষেত্রে হচ্ছে গলিত পদার্থের কঠিনীভবন, তারপরে আয়োডিন, কর্পূর, ন্যাপথালিনের ক্ষেত্রে উদ্বায়ী কঠিন পদার্থের ঊর্ধ্বপাতন। এরকম বিভিন্ন পদ্ধতিতে কিন্তু কেলাস প্রস্তুত করা হয়। তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তরলের মধ্যে কঠিন পদার্থকে দ্রবীভূত করে উচ্চতর উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয় এবং তারপর কি করা হয়, ওই উষ্ণতাটাকে ক্রমশ কমানো হয়। এরপর নিম্নতর উষ্ণতায় কি করা হচ্ছে, ওই দ্রবণটিকে ঠান্ডা করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, ওই উষ্ণতা যখন কমে যাচ্ছে তখন দ্রবণটি সাময়িকভাবে অতিপৃক্ত দ্রবণে পরিণত হয়ে যাচ্ছে। অতিপৃক্ত দ্রবণ অস্থায়ী। এর ফলে কি হচ্ছে না, নিম্নতর উষ্ণতায় দ্রবণ থেকে অতিরিক্ত যে কঠিন পদার্থ সেটা কেলাসের আকারে দ্রবণ থেকে পৃথক হয়ে যাচ্ছে। কতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকবে না, যতক্ষণ না ওই নিম্নতর উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে। এই কেলাসন প্রক্রিয়ার সময় আরেকটি টার্ম আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে শেষ দ্রব। শেষ দ্রব কি না, কি বলা হলো যে কেলাসন যখন হচ্ছে প্রক্রিয়াটার সময় কি ঘটানো হচ্ছে না, একটা কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণ করা হচ্ছে, তার থেকে শীতলীকরণের দ্বারা বা ঊর্ধ্বপাতনের দ্বারা কেলাস গঠন করা হচ্ছে। এবার যখন এই কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে শীতল করা হচ্ছে তখন কি হচ্ছে না, শীতল ওই দ্রবণ থেকে শীতল অবস্থায় কেলাসগুলো পৃথক হয়ে যাচ্ছে, কিন্তু পাত্রে অবশেষ রূপে যে তরলটা পড়ে থাকছে তাকেই বলা হচ্ছে শেষ দ্রব। ঠিক আছে, মনে যেন থাকে এই টার্মটা। শেষ দ্রব কাকে বলছে না, সম্পৃক্ত কোনো কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণকে শীতল করে দ্রবণ থেকে কেলাস যখন পৃথক হয়ে যাচ্ছে তারপর পাত্রে যে অবশেষ রূপে তরলটা পড়ে থাকছে তাকেই বলা হচ্ছে শেষ দ্রব। এইবার আমরা একটু জানবো যে কেলাস তৈরির সময় কেলাসের আকার কিসের কিসের ওপর নির্ভর করে। ঠিক আছে, কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে যখন আমরা কেলাস প্রস্তুত করি তখন সেই উৎপন্ন কেলাসের আকারটা কেমন হবে সেটা মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, সম্পৃক্ত দ্রবণটি কিভাবে ঠান্ডা করা হচ্ছে তার উপর নির্ভর করে। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণটিকে যদি খুব ধীরে ধীরে ঠান্ডা করা হয় তাহলে কেলাসের আকার বড় হয়, তুলনামূলক বড় হবে, কিন্তু যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা করা হয় তাহলে কিন্তু কেলাসের আকার ছোট হবে। ঠিক আছে, আর দ্বিতীয়ত, সম্পৃক্ত দ্রবণটিকে ঠান্ডা করার সময় দ্রবণ থেকে কেলাস যখন পৃথক হতে শুরু করছে ঠিক সেই সময় যদি ওই কঠিন পদার্থটির ছোট আকারের একটা কেলাস সুতো দিয়ে ওই দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে দ্রবণ থেকে কি হবে না, অতিরিক্ত কঠিন পদার্থ ওই ছোট আকারের কেলাসের উপরে ধীরে ধীরে জমা হতে থাকবে, আর এই কেলাসের আকার কি হবে না, বড় হতে থাকবে। এইভাবেও কিন্তু বড় আকারের কেলাস আমরা প্রস্তুত করতে পারি। ঠিক আছে, এই হলো যে কিভাবে মূলত হচ্ছে, তার মানে কি না, কিভাবে আমরা কেলাসের আকারটাকে নিয়ন্ত্রণ করব। প্রথমত কি বললাম না, সম্পৃক্ত দ্রবণটাকে যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা করা হয় তাহলে কেলাসের আকার ছোট হবে, আর যদি ধীরে ধীরে তাকে ঠান্ডা করতে এনাফ টাইম দিয়ে ঠান্ডা করা হয় দেন কেলাসের আকার বড় হবে। আর একটা কি না, যেই মুহূর্তে কেলাস গঠন হতে শুরু করবে সেই মুহূর্তে যদি ওই কেলাসেরই ওই যে পদার্থটির কেলাস পড়ছে সেই পদার্থটিরই একটি ছোট কেলাস সুতো দিয়ে দ্রবণের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে ওই দ্রবণ থেকে যে কেলাসগুলো গঠিত হবে সেটা ওই ছোট কেলাসের গায়েই জমা হতে থাকবে, ফলে কি হবে, কেলাসটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেও কিন্তু বড় আকারে আমরা কেলাস প্রস্তুত করতে পারি। এইবার একটা উদাহরণের সাহায্যে দেখাবো যে কিভাবে আমরা জলীয় দ্রবণ থেকে ফিটকিরির কেলাস তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো একটা ছবি এঁকে আমি দেখিয়েছি যে যেটা আমি বললাম মুখে যে কি দ্বিতীয় পদ্ধতিটা সেইভাবেই এখানে ফিটকিরির কেলাস তৈরি করা হয়েছে। যে একটা বিকারের মধ্যে
বেশ খানিকটা জল নিয়ে জল নেওয়া হয়েছে, তারপর সেটাকে কি করা হয়েছে না সেটাকে বার্নারের সাহায্যে ফোটানো হয়েছে। তারপর কি করা হচ্ছে যে জলের মধ্যে ফিটকিরি একটা গুঁড়ো, ঠিক আছে, যোগ করতে থাকতে হবে আর ক্রমাগত কাঁচদণ্ড দিয়ে নাড়তে হবে। এরপর ফিটকিরির বা ফটকিরির যে গুঁড়োটা সেটা এমনভাবে যোগ করতে হবে যাতে কিছুটা ফটকিরি দ্রবণের তলায় অদ্রবীভূত অবস্থায় পড়ে থাকে। তাহলে এই দ্রবণটা কি দ্রবণ তৈরি হলো বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা হচ্ছে ওই পার্টিকুলার উষ্ণতায় ফটকিরির সম্পৃক্ত দ্রবণ। এবার কি করতে হবে না ওই দ্রবণটিকে খুব তাড়াতাড়ি ফিল্টার করে অন্য একটি বিকারে রাখতে হবে। এরপর ফটকিরির দ্রবণটাকে ঠান্ডা করতে হবে, ঠিক আছে, ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। এবার ফটকিরি যখন দ্রবণ থেকে আলাদা হতে শুরু করবে ঠিক সেই সময় সুতোর সাহায্যে, দেখো এই যে সুতোর সাহায্যে একটা ফটকিরির ছোট কেলাস তাকে পরিশ্রুত দ্রবণের মধ্যে ঝুলিয়ে রাখতে হবে, ঠিক আছে। এরপর তো দ্রবণটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। কি হবে আমরা কি দেখতে পাবো যে উত্তপ্ত ফটকিরির সম্পৃক্ত দ্রবণ ধীরে ধীরে ঠান্ডা করলে নিম্নতর উষ্ণতায়, যখনই উষ্ণতাটা কমবে, সাময়িকভাবে অতিপৃক্ত দ্রবণে পরিণত হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ফটকিরির সম্পৃক্ত দ্রবণের মধ্যে একটি ফটকিরির কেলাস, দেখো একে বলা হচ্ছে ফটকিরির বীজ কেলাস। সেটা আমি এক্সপ্লেইন করছি যে একটা ছোট ফটকিরির কেলাস যাকে বলা হচ্ছে বীজ কেলাস, সেটা ঝুলিয়ে দেওয়া হয়েছে। কেমন? এটাকে বীজ কেলাস বা সিড ক্রিস্টাল বলা হচ্ছে। আর তারপরে সেটা দেখতে পাচ্ছি যে এই কেলাসটা কিরকম বড় আকারে হয়ে গেছে, ঠিক আছে। এখন এই অতিপৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে, বলা হলো যে এখন এই উষ্ণতাটা কমতে থাকছে। এখন এই অতিপৃক্ত দ্রবণ অস্থায়ী, ফলে কি হয় না দ্রবণের যে অতিরিক্ত ফটকরি ঝোলানো অবস্থায় রয়েছে যে ছোট কেলাসের উপর, তার উপর জমা হতে থাকে আর খুব বড় আকারের ফটকিরির কেলাস তৈরি হয়ে যায়। এই পদ্ধতিটাকে তাহলে কি বলবো আমরা? ফটকিরির মানে এটা তো কেলাসন পদ্ধতি, এখানে আমরা ফটকিরির কেলাস তৈরি করলাম। আর কেলাস পৃথক হয়ে যাবার পরে যে দ্রবণটা পড়ে রইল তার নাম কি? তাকে কি বলবো আমরা? হ্যাঁ, ঠিকই বলেছো, শেষ দ্রব বলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বললাম বীজ কেলাস। এই বীজ কেলাস জিনিসটা কি না, কঠিন পদার্থের সম্পৃক্ত দ্রবণে দ্রাবের একটি ছোট কেলাস যোগ করার ফলে দ্রবণ থেকে ওই দ্রাবের কেলাসন প্রক্রিয়া ত্বরান্বিত হয় যদি, তাহলে দ্রাবের ওই কেলাসটিকে যেটা ঝোলানো হয়েছে তাকে বীজ কেলাস বা সিড কেলাস বা সিড ক্রিস্টাল বলা হয়। অর্থাৎ এই যে এটা হচ্ছে সিড কেলাস, ফটকিরির সিড কেলাস, ঠিক আছে। আমি এর আগে যখন পড়াচ্ছিলাম যে কেলাস প্রস্তুতির সময় কেলাসের আকার কি রকম ভাবে নির্ধারিত হয়, তখন দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছিলাম যে যখন সম্পৃক্ত দ্রবণটা ঠান্ডা হতে শুরু করবে, অর্থাৎ দ্রবণ থেকে যখন কেলাস জাস্ট পৃথক হতে শুরু করবে, তখন যদি ওই পদার্থেরই ছোট আকারের একটা কেলাস সুতো দিয়ে ওই দ্রবণের মধ্যে ঝুলিয়ে নেওয়া হয়, তাহলে কি হবে? ওই ছোট আকারে কেলাসের ওপরেই পদার্থটি কেলাস জড়ো হবে, ফলে কেলাসের আকার বেড়ে যাবে। এই যে সুতো দিয়ে ঝোলানো ছোট কেলাস তাকেই বলা হয় বীজ কেলাস বা সিড ক্রিস্টাল, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আরেকটি টার্ম রিলেটেড, সেটা হচ্ছে অধিবৃদ্ধি। অধিবৃদ্ধিটা কি না, নির্দিষ্ট একটি দ্রাবের সম্পৃক্ত দ্রবণে যদি ওই দ্রাবের একটি ছোট কেলাস সুতোর সাহায্যে যখন আমরা বেঁধে ঝুলিয়ে দিচ্ছি, তখন কি হয় না ওই কেলাসের গায়ে দ্রাবের আরো কেলাস ক্রমশ জমা হতে থাকে। এর ফলে কি হয়, অবশেষে একটা মানে অ্যাট দ্য এন্ড আমরা কি দেখতে পাই? একটি বড় আকারের কেলাস উৎপন্ন হয়। এই যে ছবিতে দেখতে পাচ্ছি ছোট আকারের কেলাস ঝুলিয়েছিলাম, সেটা কি হয়েছে? একটা বড় আকারের ফটকিরির কেলাসে পরিণত হয়েছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই বলা হচ্ছে অধিবৃদ্ধি বা ওভার গ্রোথ। কেমন? আচ্ছা, শিল্পক্ষেত্রে কিন্তু এই বীজ কেলাসের বেশ প্রয়োগ রয়েছে। সেটা হচ্ছে বিশেষত চিনির সম্পৃক্ত দ্রবণ থেকে
মিছরি প্রস্তুতিতে, তারপরে যেরকম বললাম যে ফটকিরির কেলাস প্রস্তুতিতে হচ্ছে সিড ক্রিস্টাল কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে, এছাড়া আরো ডিটেলে যদি বলা হয় যে মূল্যবান পাথর যেমন হিরে, তারপরে অর্ধপরিবাহী যেমন সিলিকন, জার্মেনিয়াম প্রভৃতি প্রস্তুত করার জন্য কিন্তু সিড কেলাস ব্যবহার করা হয়। এছাড়া বায়ার পদ্ধতিতে অ্যালুমিনা নিষ্কাশনের সময় কিন্তু অ্যালুমিনার দ্রুত অধক্ষেপণের জন্য সিড কেলাস রূপে শোধক অ্যালুমিনা বা Al2O3 কেলাস ব্যবহার করা হয়। যদি কেলাসনের ব্যবহারিক প্রয়োগ কি উল্লেখ করো, তাহলে মোটামুটি যেটা বলা যেতে পারে যে প্রথমত সমুদ্রের জল থেকে অশুদ্ধিগুলো দূর করার জন্য, তারপরে বিশুদ্ধ লবণ পাওয়ার জন্য কেলাসন প্রক্রিয়া ব্যবহার করা হয়। তারপরে সাধারণ অ্যালাম বা নাইট্রের অবিশুদ্ধ নমুনা থেকে বিশুদ্ধ কঠিনগুলোকে পাওয়ার জন্য কেলাসন প্রক্রিয়া ব্যবহার করা হয়। এছাড়া কেলাসন প্রক্রিয়ায় কিন্তু কঠিন পদার্থের বিশুদ্ধিকরণ, এই যে বললাম যে সাধারণ অ্যালাম বা নাইটার দ্যাট ইজ KNO3, এদের থেকে যে এদের অবিশুদ্ধ নমুনা থেকে বিশুদ্ধ কঠিনগুলো পাওয়া, এটার জন্য কেলাসন ব্যবহার করা হয়, প্রক্রিয়াটাকে ইউজ করা হয়, তাই তো? তাই এই বিশুদ্ধ কঠিন পদার্থের বা কঠিন পদার্থের বিশুদ্ধিকরণের শর্ত কি না, শর্ত একটাই, সেটা হলো কঠিন পদার্থটিকে একটি বিশেষ দ্রাবকে দ্রবীভূত করতে হবে, কিন্তু এমন একটি দ্রাবকে দ্রবীভূত করতে হবে যেখানে অপদ্রব্যগুলি দ্রবীভূত হবে না, অথবা